আসসালামু আলাইকুম। অডিও বুক বাই শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের পড়ে শোনাব দিব্যেন্দু পালিতের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, ঝালমুড়ি। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি দিব্যেন্দু পালিতের লেখা ঝালমুড়ি। সকাল থেকেই স্ত্রীকে তাড়া দিতে শুরু করেছিল রথিন। দেবীর সময় চলে সংসার মেনে, ঠিকঠাক চলার উপায় থাকলে এগোয়, না হলে যখন তখন স্লো হয়ে পড়ে। সেই জন্যেই ভাবনা। তবে আজকের দিনটা আলাদা। কত বছর পরে যে দেবীও মনে করতে পারে না। বাড়ি ও বাড়ির আশপাশের কলকাতা থেকে ঝাড়া হাত পায়ে বেরোবার একটা উপলক্ষ পেল। মনে মনে একটা হিসেব ছকে ফেলেছিল রথিন। বেলা 9টা নাগাদ ট্রেনে উঠতে পারলে 12টার আগেই পৌঁছে যেতে পারবে বর্ধমানে। স্টেশন থেকে দীপনারায়ণের বাড়ি হাঁটা পথে মিনিট 20, রিকশায় 7-8 মিনিট। গরম পড়তে শুরু করেছে। ওই সময় রোদও করা হবে। দেবীকে নিশ্চয়ই সে হাঁটিয়ে নিয়ে যাবে না। তাহলেও ট্রেন ফ্যানের যা গন্ডগোল, হিসেব করে বেরোলেও যে পৌঁছতে পারবে সময় মতো, তার নিশ্চয়তা কোথায়? নিজে আগে তৈরি হয়ে নিয়েছিল। সকালের কাগজটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, একটা দিন সব কাজ না করলে কি ক্ষতি হবে? একে অভ্যাস নেই, তার উপর তাড়া দিলে আরো নার্ভাস হয়ে পড়ব। দেবী বলল, পা দুটো এরই মধ্যে কেমন ঝিঝি ধরে গেছে। সুশান্ত বলল, এখান থেকে বর্ধমান আর কত দূর? ছোট পিসির বিয়েতে যে গাড়িটা ভাড়া নিয়েছিলে, সেটাই আরেকদিন ভাড়া নিলে পারতে। খবরের কাগজের আড়াল থেকে মুখ সরিয়ে ছেলেকে দেখল রথিন। ইচ্ছে করেই এড়িয়ে গেল দেবীকে। তারপর কিছু বা উদাসীন ভাব দেখিয়ে বলল, তোর মা গাড়ি চড়ার ভাগ্য করে আসেনি। ওটা তোমার অজুহাত। হঠাৎই সিরিয়াস হয়ে উঠল সুশান্ত। বোনের বিয়েতে হাজার হাজার টাকা খরচ করে বউকে একদিন গাড়ি চড়াতে পারবে না, এটা কোনো কথা নয়। এইমাত্র শ্বশুরকে জল খাবার দিয়ে বেরিয়ে এলো দেবী। ছেলের কথা শুনে ভুরু কুচকে বলল, তুই থামবি? অতই যদি মাকে গাড়ি চড়াবার শখ, তাড়াতাড়ি পাশ করে রোজগার শুরু কর। তোর টাকায় আমি আর তোর বাবা দুজনেই গাড়ি চড়ব। স্কুল ফাইনাল দেবার পর এক লাফে অনেকটা বড় হয়ে গেছে সুশান্ত। এখন অনেক কথাতেই মতামত দেয়। দেবীর কথায় বুঝতে পারল কথাগুলো এইভাবে বলা ঠিক হয়নি। মার ভয় দাদু ঠাকুমার কানে কথা যাবে, সেই জন্যে নয়। বাবার দিকে তাকিয়েই সে চুপ করে গেল। ওকে বলছো কেন? রথিনের গলায় সস্নেহ বিষাদ। সুশান্তর কথাগুলো গায়ে না মাখার ধরনে বলল, ও তো ঠিকই বলেছে। দেবী যে অনেকটা কাজই এর মধ্যে শেষ করে ফেলেছে, ওর চলনবলন দেখে তা বুঝতে অসুবিধে হয় না কোনো। স্নানটা আগেই সেরেছিল। শ্বশুর শাশুড়ির জলখাবারের ব্যবস্থা করে ব্যস্তভাবে এগুলো হেসেলের দিকে। তাদের নেমন্তন্ন থাকলেও বাড়িতে আরও 4টে মুখ খাবে। রথিনের সামনে চায়ের কাপটা নামিয়ে দিয়ে চাপা গলায় বলল, 20 বছরে কোথাও না গিয়ে গিয়ে যাওয়ার ইচ্ছেটাই গেছে মরে। আজও না গেলে কি হতো? এই কথার অনেক রকম অর্থ হয়। চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গিয়ে অসহায়ভাবে স্ত্রীর মুখের দিকে তাকালো রথিন। যাবে না? যাব না কেন? দেবী বলল, কথা দিয়ে না গেলে দাদাই বা কি ভাববে? ভাবনা গভীর হয়ে আছে। ডুবতে চাইলেই ডুবে যেতে হয়। অসময়ে কাঁটা বেঁধে শরীরে ফেলে আসা রাস্তা ও
যাবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুরকম হয়ে গেল রথিন। ছোট বোন শিলার বিয়ে হয়ে গেছে, দিন 12 হলো। সম্বন্ধ হয় আর ভেঙে যায়। খরচের ভয়েই বিয়েটা হচ্ছিল না এতদিন। তার আগের 3টিকে পার করতেই অ্যাজমার টানে কথা বেরোতো না বাবার। এবারের সম্বন্ধটা ভেঙে যাবার মুখে ছিলা ছিঁড়ে গেল। এবারের সম্বন্ধটা ভেঙে যাবার মুখে ছিল। যে ছেলে 20-22 বছর চাকরি করছে, তার প্রভিডেন্ট ফান্ডের টাকা যায় কোথায়? গলায় রাজ্যের জ্বালা ফুটিয়ে বাবা বলল, বেইমান, সব বেইমান। এই বলে দিচ্ছি, শিলার এই বিয়ে ভেঙে গেলে আমি আত্মহত্যা করব। হঠাৎ আক্রমণে ধাঁধা লাগে। এটো হাতেই উঠে গিয়ে বিছানায় কুজো হয়ে বসেছিল রথিন। বাবা নয়, দেখেছিল কখনো বিষ খেয়ে, কখনো গায়ে কেরোসিন ঢেলে, কখনো বা কড়িকাঠে ঝুলে আত্মহত্যা করছে শিলা। বাপ ছেলেকে আত্মহত্যা করবে বলে শাসাচ্ছে, এমন শুনেছ কখনো? রথিনের কথাটা শুনে নিঃশব্দে খোলা দরজাটা বন্ধ করে দিয়েছিল দেবী। পরের দিন গয়নার দোকানে গিয়ে 12,000 টাকার হিসেব পেয়েছিল রথিন। বাকিটা তুলেছিল প্রভিডেন্ট ফান্ড থেকে। দেবীর বাপের বাড়ি বলতে এখন শুধু দীপনারায়ণ। যোগাযোগহীন সম্পর্ক থেকে ওকে দাদা বলে চেনা যায় না। শিলার বিয়ের দিন দেবীকে ন্যাড়া দেখে বলেছিল, শ্বশুরের সংসার টানতে হবে জানলে বাবা তোর এখানে বিয়ে দিত না। রাত্রে রথিনের বুকে আচমকা ব্যথা হয়। দেবী তখন হাত বুলোচ্ছে বুকে। রথিন বলেছিল, ছেলেটা না থাকলে আমি আত্মহত্যা করতাম। রবিবারে বাসে ভিড় কম। দেবীকে পাশে বসিয়ে রথিন দেখল রোদের মধ্যে জায়গা বদল করছে রোদ। বৃষ্টি না হওয়া আকাশে ছেঁড়া খোড়া মেঘ। সিনেমা হাউসের দেয়ালে রঙিন পোস্টারের ছয়লাপ। বন্ধ হয়ে যাওয়া টিকিট ঘরের সামনে জটলা করছে কিছু খেই হারানো মানুষ। নিজেকে অনুভব করতে গিয়ে ভোতা লাগল। ঠিকানা আছে, কেন যাচ্ছে বুঝতে পারছে না কিছু। সকালে দেবী বলেছিল, যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। দেবীকে বলল, 9টার মধ্যে বেরোবো ভেবেছিলাম, এরই মধ্যে 10টা বেজে গেল। কি আর হবে? রোগা মুখে হাসি ফোটালো দেবী। রথিনের সংসারে 20 বছরে অনেক কারাকারি করেছে ওর কাছে। শরীর, স্বাস্থ্য, সময়, সোনাদানা, হয়তোবা মনও। হাসিটায় এখনো নজর পড়েনি কারও। রথিনের মুখের ওপর থেকে ধাবমান রাস্তায় চোখ নিয়ে গিয়ে বলল, রাজকাজে যাচ্ছি না, পরীক্ষাও দিতে হবে না, তোমার এত তাড়া কিসের? তাহলেও। রথিন চুপ করে গেল। দেবী জানালার দিকে বলেই নিজের তাকানোটা যথেচ্ছ করা যায়। এখনই দেখল ব্লাউজের রেখার ওপরে ওর ঘাড়ের সাদা রোমগুলো চিকচিক করছে রোদ লেগে। সোনা থাকলেও করত, হয়তো আরও বেশি। হিসেব করতে গিয়ে গুলিয়ে গেল হিসেব। কিছু না বুঝেই তখন দেবীকে স্ত্রী হিসেবে চেনার চেষ্টায় আরও একটু গা ঘেঁষা হলো রথিন। তার কোলের ওপর ছড়ানো হাতে হাত রাখল। কি দেখছ? কি আর, হঠাৎ মনে হলো 20 বছর পরে এই প্রথম বেরোচ্ছি তোমাকে নিয়ে। যাহ, আরও কতবার বেরিয়েছি। কাজে। রথিন থামল এবং আবার বলল, এতগুলো বছর কি করে কেটে গেল? রথিনের গলার ধরা ভাবটা কান এড়াল না দেবীর। আগে হতো, হঠাৎ ইচ্ছায়। এখন আর কোনো শারীরিক প্রতিক্রিয়া হয় না। ইচ্ছাটা চেনার মুখেই বাস থামল। জনাতিনেক নতুন যাত্রী ওঠার পর আবার ছেড়ে দিল। রথিনের মাথা থেকে হাতটা সরিয়ে নিল দেবী। এখন আর তোমার কোনো দায় থাকলো না? নিশ্চয়ই হালকা লাগছে, তাই এসব ভাবছ।
দেবী কি নিজের কথাই বলল? ডুবতে চাইলেই ডুবে যেতে হয়? দায় দায়িত্বের ভারটা মাপা হয় শরীর, সময়, সোনা দানা দিয়ে। পাথরের ভার ক্ষইলেই কমে। রথিনের সামনে আবার ডোবার সুযোগ এলো। আত্মরক্ষার চেষ্টায় বলল, সুশান্ত ভুল বলেনি কিছু। এই পথটা তোমাকে ট্যাক্সিতে আনতে পারতাম, তুমি বললেই পারতে। আমি কোনোদিন কিছু বলি? বলতে বলতেই থেমে গেল দেবী। একবার রথিনকে দেখে মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ গো, কলকাতা কি এমনই ছিল? কেন? কিছুই যেন চিনতে পারছি না। চারিদিকে খোরাখুরি, কাগজের ছবি দেখে এতটা বুঝিনি। হ্যাঁ। রথিন আর কিছু বলল না। দীপনারায়ণ বলেছিল, চোখে না দেখলে বিশ্বাস করতাম না, এইভাবে সর্বশান্ত হয়েছিস। শুধুই দেবীকে নয়, তাকে শোনাবার জন্যেও বলা। তারপর বলল, ব্রাবণ রোড পেরিয়ে এলাম, সামনে লক্ষ্য রাখো, ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা ব্রিজে পৌঁছব। উড়ালপুল? নড়ে চড়ে বসল দেবী। সুশান্ত বলছিল, শিয়ালদার ওপর যেটা হয়েছে নাকি ভারী সুন্দর। সেবার বড় নন্দাইকে সি অফ করতে যাবার সময় আমারও যাবার কথা হয়েছিল। জানি, বাবার হাঁপানি বাড়ায় তোমার যাওয়া আটকে গেল। দেবী শুনল কি শুনল না, গঙ্গা দেখতে পেয়ে জোড়া হাত দুটো এমনভাবে কপালে ঠেকালো যেন এইমাত্র বিপদসীমা পেরিয়ে এসেছে। এই মুহূর্তে ওর মুখে যে ছায়া, সেটা রোদেরই তারতম্যে কিনা বোঝা যায় না। আরও একটু এগিয়ে বলল, হঠাৎ বর্ধমানে বা যাচ্ছি কেন? রথিন জানে না এ প্রশ্নের উত্তর কি হতে পারে। নিজেকে যেসব প্রশ্ন করে আজ সকাল থেকেই সে বিব্রত হয়েছে, এটি তার একটি। ইচ্ছা মরে গেলে দিকও যায় হারিয়ে। নির্দিষ্ট দিকে হাত ধরে না টানলে এগোনো যায় না আর। এমন কিছু হতে পারে। শুধু দেবীর জন্যেই দীপনারায়ণের উপলক্ষটা আঁকড়ে ধরেছিল সে। দেবীকে এসব বলা যাবে না। দাদার কাছে যাচ্ছ, ভালো লাগছে না? দেবী তেমনি অন্যমনস্ক, বলল, বুঝি না। স্টেশনে ঢুকে আরও একবার দিশেহারা হলো। 10:50 লোকালটা যে পাবে না তা ধরেই নিয়েছিল। পরের ট্রেনটা বাতিল হয়ে গেছে। 12:30টার আগে সরাসরি আর কোনো ট্রেন নেই। গেটে দাঁড়ানো টিকিট চেকার বলল, দানাপুর ছাড়ছে 5 নম্বর থেকে, তাড়াতাড়ি গেলে ধরতে পারবেন। রথিন ছুটতে শুরু করেছিল। দেবী বলল, তুমিও কি ফেলে যাবে আমাকে? হাঁটতে পারছো না? রথিনের বিব্রত মুখের দিকে তাকিয়ে একটুক্ষণ কি ভাবল দেবী। তারপর বলল, চলো। ট্রেনটা ধরতে পারলেও ছোটোছুটির উত্তেজনায় মুখে রং ধরেছে দেবীর। একটুখানি জায়গা পেয়ে জানালার দিকে মুখ করে বসে হাঁফাতে লাগল। কামরার দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে রথিন। দেখতে পেল ওর মুখের ওপর কতকগুলো রেখা জায়গা বদল করছে দ্রুত। উত্তেজনায় নাকি অভিমানে বুঝতে পারল না ঠিক। নিজের মধ্যে ক্রমশ সংকুচিত হতে লাগল সে। এর পরেও হয়তো আর একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা না জেনেই উত্তরের সন্ধানে এখন নিজেকে খোঁড়া যায়। শেওড়াফুলি স্টেশনে ট্রেন দাঁড়াতে ইশারায় রথিনকে কাছে ডাকল দেবী। দূর প্ল্যাটফর্মের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ঝালমুড়ি না? ডাকো না গো লোকটাকে। এত দূরে কি আসবে? চিন্তিত মুখে রথিন বলল, হঠাৎ ঝালমুড়ি খাবার শখ হলো কেন? এই শেওড়াফুলি স্টেশনেই খেয়েছিলাম একবার, বাবার সঙ্গে আসতে আসতে। কত বছর আগে। সময়ের একটা হিসেব করল রথিন। দূরত্ব বেশি নয়। তাড়াহুড়ো করে গেলে হয়তো ট্রেন ছাড়ার আগেই ফিরে আসতে পারবে। দেবীর শখের চেয়ে নিজের মরিয়া ভাবটাকেই এই মুহূর্তে চিনতে পারল সে। তারপর বলল,
তুমি বসো, আমি নিয়ে আসছি। ট্রেন ছেড়ে দেবে না তো? ছাড়লে খালি হাতে ফিরব। রথিন নেমে গেল। ঝালমুড়ির ফেরিওয়ালার কাছে পৌঁছে ফরমাস করতে করতে পিছনে তাকিয়ে হঠাৎ দেখল দেবীও নেমে পড়েছে, ব্যস্তভাবে এগিয়ে আসছে তার দিকে। কি হলো, ভয় পেলে নাকি? না গো। রেখাগুলো মিলিয়ে গেছে। নিজের মতো করেই দেবী হাসল, বলল, ভাজা ছোলা দিচ্ছে কিনা দেখতে এলাম। আছে মা। টিনের কৌটায় চামচ নাড়তে নাড়তে ফেরিওয়ালা বলল, ভাজা ছোলা আছে, শসার কুচি, যত ইচ্ছে খান। 20 বছরে ক্রমশ অভ্যস্ত হয়ে যাওয়া চোখে এই দেবীকে নতুন লাগছে রথিনের। কথা ফুটল না মুখে, শুধু ট্রেনটা ছেড়ে যেতে দেখে ও বলল, ছেড়ে গেল যে, যাক। প্ল্যাটফর্ম ছেড়ে ক্রমশ বেরিয়ে যাওয়া ট্রেনের দিকে একবারও না তাকিয়ে দেবী বলল, তুমিও খাও না গো। দেবীর হাতে কাগজের ঠোঙা ভর্তি ঝালমুড়ি, একগাল মুখে দিয়ে চোয়াল নাড়ছে আস্তে। কপালে ঘামের আভাস, লাল হয়ে উঠেছে নাকের পাটা। আর প্রায় স্তম্ভিত হয়ে লক্ষ্য করল রথিন, ওর চকচকে চোখ দুটো আস্তে আস্তে ভরে উঠছে জলে। ব্যাপারটা বুঝবার জন্যে আরও 2-1 মুহূর্ত সময় নিল রথিন। তারপর অসহায় গলায় বলল, তুমি কাঁদছ কেন দেবী? হা হা, কাঁদব কেন? রথিনের মুখের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠে নাক পর্যন্ত নেমে আসা জলের রেখা মুছে দেবী বলল, ঝালমুড়িতে জাল থাকবে না? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।